আমরা দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর দেখছিলাম এবং যেটি চোখে পড়লো যে সবচেয়ে বেশি যে খবরটি প্রধান খবর হিসেবে সব পত্রিকায় দেয়া হয়েছে সেটি হচ্ছে 3 দিনের হিট অ্যালার্ট জারি হয়েছে সারা দেশে এবং দেশের কোথাও কোথাও 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছাড়িয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। কি পরিস্থিতিতে আমরা আসলে আছি একটু জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ সকালে। এই যে বলা হচ্ছে যে এখন তো আমরা দেখছি যে কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে এবং এই তাপমাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, কতদূর পর্যন্ত বাড়তে পারে? আপনাকে ধন্যবাদ। গত 11ই এপ্রিল থেকে সারা বাংলাদেশেই 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে, কিন্তু গতকাল 40 ডিগ্রি ছাড়িয়ে আপনার চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং গতকাল চতুর্থবারের মতো আমরা হিট অ্যালার্ট মেসেজ দিয়েছি। আমরা এপ্রিল মাসের শুরুতে 1 তারিখ হিট অ্যালার্ট দিয়েছিলাম, 10 তারিখ দিয়েছিলাম, 14 তারিখ এবং 16 তারিখ হিট অ্যালার্ট দিয়েছিলাম, যেহেতু ক্রমাগত তাপ বৃদ্ধি পাচ্ছিল। এবং গতকাল আমরা দেখেছি যে তাপমাত্রার আধিক্য আছে এবং ক্রমাগতভাবে তা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে গতকাল সকাল থেকে আরো 72 ঘন্টার জন্য আমরা হিট অ্যালার্ট মেসেজ দিয়েছি, কারণ আজকে এবং কালকের মধ্যে তাপমাত্রা বিশেষ করে চুয়াডাঙ্গা, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, নওগাঁ এইসব জায়গার তাপমাত্রা কোনো কোনো জায়গায় 42 ডিগ্রিকে অতিক্রম করে যেতে পারে এবং অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বাংলাদেশের উপর। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া দপ্তর 72 ঘন্টার হিট অ্যালার্ট মেসেজ গতকালকে দিয়েছে। কারণ আপনারা জানেন যে এপ্রিল মাস খুব উষ্ণ মাস এবং এ মাসে প্রায় প্রতি বছরই তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠে। এবং এই মাসেই না, মে মাসেও আমাদের একটা রেকর্ড রয়েছে যে 18 মে 1972 সালে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে 2014 সালের পর থেকে আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি সেটা হলো যে মাইল্ড টু মডারেট, অর্থাৎ 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে তাপমাত্রা তার ব্যক্তিকাল ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহের ব্যক্তিকাল কিছুটা কম আছে। আপনারা জানেন গত 47 বছরের মধ্যে 2023 সাল ছিল উত্তপ্ত বছর, উষ্ণ বছর, এবং আমরা আশঙ্কা করছি যে 2024 সালও উষ্ণ বছর হতে যাচ্ছে। কারণ এবছর এলনিনো সক্রিয় অবস্থায় আছে এবং এলনিনো সক্রিয় অবস্থায় থাকলে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয় এবং তার ছোঁয়া বাংলাদেশেও লেগেছে। গ্লোবাল ওয়ার্মিং এবং লোকাল ফেনোমেনার সংমিশ্রণে আমাদের দেশের তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে সারা বাংলাদেশেই এখন উত্তপ্ত। পাশাপাশি বাড়তি যোগান দিচ্ছে যে আস্তে আস্তে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের অস্বস্তি বেড়ে যেতে পারে। এবং আমাদের দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, এখানকার তাপমাত্রা বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি। সেই কারণে চুয়াডাঙ্গা, রাজশাহী, সাতক্ষীরা এই অঞ্চলের গেটওয়ে থেকে লু হাওয়া বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং পাশাপাশি বাংলাদেশ তো লোকালি উত্তপ্ত হচ্ছে। এই যুগপৎ সংমিশ্রণে বাংলাদেশের তাপমাত্রা আরো অসহনীয় হয়ে উঠছে। সেই কারণে এই হিট অ্যালার্ট মেসেজ চলছে। তবে আমরা আশঙ্কা করছি যে এই যে বহমান তাপপ্রবাহ এই এপ্রিল মাস জুড়েই থাকবে। কোথাও কোথাও হয়তোবা আওতাদিন এড়িয়ে কমে যেতে পারে অথবা কখনো বৃদ্ধি পেতে পারে। তবে আমরা আশঙ্কা করছি এই এপ্রিল মাস জুড়েই তীব্র তাপপ্রবাহ না হলেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সারা বাংলাদেশেই অব্যাহত থাকবে। মে মাসে আমরা যেটি খবরে জেনেছি যে গতকালই একটি খবর চোখে পড়েছে যে মে মাসে আরো ভয়াবহ অবস্থা হবার আশঙ্কা করা হচ্ছে, এই বিষয়টি কতখানি সত্যি? না, দেখুন, আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্যাবলী অনুযায়ী আমাদের এপ্রিল মাস এবং মে মাস উষ্ণতম মাস। এবং মে মাসে
আমাদের তো সবচেয়ে হিস্টোরিক মানে এক্সট্রিম টেম্পারেচারের রেকর্ড রয়েছে 18 মে 1972 সালে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড রয়েছে। সুতরাং এখন যে আমাদের স্কেলটা চলছে সেটা তীব্র তাপপ্রবাহ, 42 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে যদি তাপমাত্রা উঠে যায় তখন আমরা তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকি। সুতরাং অতি তীব্র তাপপ্রবাহ বাংলাদেশে প্রায় প্রতিবারই এপ্রিল অথবা মে মাসে সংঘটিত হয়। সুতরাং ভয়াবহ পরিস্থিতির সাথে আমি একমত নই, তবে এই বিদ্যমান তাপপ্রবাহ মে মাসেও বিরাজমান থাকবে এবং কখনো কখনো তার স্পেল, সাধারণত এই ধরনের তাপপ্রবাহের স্পেল 3 দিন, 5 দিন, 7 দিন, এবং রিসেন্টলি আমরা মাইল্ড টু মডারেট হিটওয়েভের স্পেল গত বছর 17 তারিখ তার 14 সালে দীর্ঘায়িত স্পেল পেয়েছি। এবং রিসেন্টলি এই যে তাপপ্রবাহের যে ব্যক্তিকাল তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আশঙ্কার বিষয় হলো যে এই তাপপ্রবাহের ব্যক্তিকাল যদি বৃদ্ধি পায় তাহলে অসহনীয় হয়ে ওঠে, জীবন ব্যবস্থা কিছুটা বিপন্ন হয়ে ওঠে এবং গরমে বিশেষ করে উপকূলীয় এলাকায় যেহেতু জলীয়বাষ্পের আধিক্য থাকে তারা খুব ডিসকমফোর্ট ফিল করে। অন্যত্র জলীয়বাষ্পের পরিমাণ একটু কম থাকলে তারা খুব গরম অনুভব করে, কিন্তু জলীয়বাষ্প কম থাকলে বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এইসব এলাকায় জলীয়বাষ্পের পরিমাণ একটু কম, সেই কারণে তারা অনেক গরম অনুভব করে কিন্তু তারা ঘামে না, অস্বস্তি ফিল একটু কম হয়। তবে গতকালের পর থেকে সারা বাংলাদেশেই ময়েশ্চারের যোগান বৃদ্ধি পাবে এবং এই অস্বস্তি বোধ বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসেও এবং মে মাসেও। ইভেন আমাদের মনসুন পিরিয়ডেও গরমের অস্বস্তি বোধ থাকে। তবে এই যে গরম বহমান তাপপ্রবাহ, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড় বা কালবৈশাখী ঝড় হওয়া। বিচ্ছিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, ঢাকায়ও বিচ্ছিন্নভাবে স্বল্প পরিসরে বজ্রঝড় হয়েছে। কিন্তু এই যে বহমান তাপপ্রবাহকে তারা এই বজ্রঝড় তাপমাত্রা কমিয়ে তেমন একটা সুফল নিয়ে আসতে পারেনি, কারণ এই বজ্রঝড়ের ব্যক্তিকাল থেকে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সে বিনাশ হয়ে যায়। সেই কারণে যদি সারা দেশ ব্যাপী যদি বজ্রঝড় একসাথে সংগঠিত না হয় তাহলে এই বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকার যথেষ্ট সম্ভাবনা থাকে। আপনি যে বজ্রঝড়ের কথা বলছিলেন, এখন তো বৈশাখ মাস চলছে এবং স্বাভাবিক নিয়মে এই সময়টাতে কালবৈশাখী ঝড় হবার কথা, বৃষ্টি হবার কথা, তাতে খানিকটা হলেও তাপমাত্রা কমে আসার কথা। আপনার পূর্বাভাস কি বলে যে সামনে ঝড় বৃষ্টির বা বৃষ্টির অন্তত কতখানি সম্ভাবনা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, বজ্রঝড় আহ, হালকা শক্তিমাত্রা বজ্রঝড় প্রতিদিনই সিলেটে এবং ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় হচ্ছে, ঢাকাতে হচ্ছে, কিশোরগঞ্জে হয়েছে এবং সিরাজগঞ্জেও হয়েছে। তবে এইসব বজ্রঝড়ের আপনাকে বললাম যে ব্যক্তিকাল কম এবং আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থা এবং গাণিতিক মডেলের পূর্বাভাস এবং অন্যান্য রাডার এবং স্যাটেলাইটের সমস্ত কিছু আমরা বিবেচনায় নিয়ে যদি কথা বলি তাহলে 25 তারিখের পরে এইসব বজ্রঝড়ের ঘনঘটা একটু বৃদ্ধি পেতে পারে। তবে বড় শক্তিমাত্রার বজ্রঝড় আঘাত হানার আপাতত 3 দিনে কোনো সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে বজ্রঝড় হতে পারে, তবে এই বহমান তাপপ্রবাহকে তারা তেমন একটা প্রশমিত করতে পারবে না। সাধারণত বজ্রঝড় দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে শুরু হয়ে ক্রমাগত রাজশাহী, রংপুরের দিক থেকে শুরু হয়ে ক্রমাগতভাবে ঢাকা এবং পরবর্তীতে রাঙামাটি, কক্সবাজার গিয়ে মৃত্যুবরণ করে বা বিনাশ হয়ে যায়। এই ধরনের বড় স্কোয়ার লাইন গঠন করে যদি বজ্রঝড় সংঘটিত না হয় তাহলে আপনার এই বিদ্যমান তাপপ্রবাহের যে স্প্রেড এবং যে তার কন্টিনিউশন তা অব্যাহত থাকবে। আপনি এল নিনোর কথা বলছিলেন, যার প্রভাবে মূলত গরমটা বাড়ছে এবং গরম বাড়তে থাকবে। এই এল নিনো বিষয়টি যদি আমাদের দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করে বলেন তাদের বোঝার সুবিধার্থে, কি কারণে, কিভাবে, কোন প্রভাবে গরমটা বাড়ে আসলে? আপনাকে ধন্যবাদ। আমাকে একটু সময় দিতে হবে। যেহেতু এল নিনো সক্রিয় অবস্থায় আছে, এল নিনো সক্রিয় মানে প্রশান্ত মহাসাগরের পূর্ব অঞ্চল এবং পশ্চিম অঞ্চলের তাপমাত্রা পার্থক্য। এই তাপমাত্রা যখন পজিটিভ থাকে তখন এল নিনো সক্রিয়, এবং এল নিনো সক্রিয় হলে প্রশান্ত মহাসাগর হয়ে চীন সাগর হয়ে বঙ্গোপসাগরে যে বাতাস আছে একে আমরা বলি পূবলি বাতাস। এই পূবলি বাতাসের গতিবেগ কমে যায়,
তখন বঙ্গোপসাগরে যে বাতাস, সেই বাতাসের ফলে বাষ্পায়নের হারটা কমে যায় বঙ্গোপসাগরে। আমাদের দেশে বাতাস আসে দক্ষিণ পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে। সুতরাং বাষ্পায়নের হার যদি কমে যায়, বাংলাদেশের অভ্যন্তরে জলীয়বাষ্পের পরিমাণ তুলনামূলকভাবে কমে যায়, তখন বাংলাদেশে এই জলীয়বাষ্প সম্পৃক্ত বাতাস যদি বাংলাদেশে আগমন ঘটে, তখন তার ঊর্ধ্বগমন ঘটে এবং উপরে গিয়ে ঘনীভূত হয়ে মেঘমালা তৈরি করে বজ্রঝড় তৈরি করে। যেহেতু বঙ্গোপসাগরে বাষ্পায়নের হার কম, সেই কারণে বাংলাদেশের অভ্যন্তরে এইসব বজ্রমেঘ তৈরির প্রবণতা কমে গেছে, বৃষ্টিপাত কমে গেছে। ফলে সূর্যের প্রখর আলোর প্রাপ্যতা বৃদ্ধি পাওয়ার কারণে তাপমাত্রা ক্রমাগতভাবে বাড়ছে। পাশাপাশি আমাদের এই লোয়ার লেভেলের সূর্যের কিরণের ফলে আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাস উত্তপ্ত হচ্ছে, কিন্তু ঊর্ধ্ব আকাশে একটি উচ্চচাপ বলয় অবস্থান করছে। উচ্চচাপ বলয় অবস্থান শুধু আমাদের দেশের উপরেই না, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া পর্যন্ত এই উচ্চচাপ বলয় বিস্তৃত রয়েছে। সুতরাং এই উচ্চচাপ বলয় যদি ঊর্ধ্ব আকাশে থাকে, তখন লং ওয়েভ রেডিয়েশনের মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা যে ঠান্ডা হয় তা বাধাগ্রস্ত হয়, এবং এই লং ওয়েভ রেডিয়েশন উচ্চচাপ বলয়ের কারণে আটকে যায়। সুতরাং এই বৃহৎ অঞ্চল জুড়ে একটি হিট ট্রাপ তৈরি হয়েছে, তাপমাত্রা আবদ্ধ হয়ে পড়েছে। সেই কারণে এই হিট ট্রাপ, এল নিনোর প্রভাব এবং লোকাল ফেনোমেনা এবং উত্তর পশ্চিম দিক থেকে লু হাওয়া বাংলাদেশে আগমন ঘটছে, সবকিছুর সংমিশ্রণে এই ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে আমরা মনে করি। সুতরাং লোকাল ফেনোমেনা এবং গ্লোবাল ফেনোমেনা এবং যেসব ক্লাইমেটিক নিয়ামক আছে অনেকগুলো, যে টার্মিনোলজিগুলো মানে একটু সময় সাপেক্ষ বিষয়, সেইগুলোর সংমিশ্রণে বাংলাদেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি যে বিষয়টি নিয়ে আমাদের সাথে মূলত আলাপ করছিলেন সেটি হচ্ছে এল নিনোর প্রভাবে বাংলাদেশে গরম বাড়ছে। বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বেই গরম বাড়ছে এবং এই গরম আরও বাড়তে থাকবে। এরই মধ্যে 3 দিনের হিট অ্যালার্ট জারি হয়েছে সারা দেশে এবং ধারণা করা হচ্ছে মে মাস পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, দর্শক ফিরছে কিছুক্ষণ পর। ৭১-এর সাথেই থাকুন।